নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, ভালো হোক ভালো হোক। আর কি কামনা করতে পারি আমরা আমরা যারা একটা বয়সে এসে পৌঁছেছি, আমরা আর কি বা চাইতে পারি যে এই চারপাশের পৃথিবীর ভালো হোক, সবটা সুন্দর হোক। এই কদিন আগে তো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, একটা প্লেন দুর্ঘটনা, আপনারা সকলে জানেন, সেটা ভাবতেও কষ্ট হয়, কিন্তু তার মধ্যে একজন মানুষ বেরিয়ে এলেন সেই মৃত্যুর, অনিবার্য মৃত্যুর ভেতর থেকে। ভালোর ভালোর কোনো একটা চিহ্ন কোথাও একটা পাওয়া গেল যেন। এরকম এই সমস্ত কালো অন্ধকারে ঢেকে থাকা পৃথিবী, কারুর কারুর তো মনে হতে পারে তার ভেতর থেকে ভালো বেরিয়ে আসুক, কোনো না কোনো দিক থেকে ভালোরা আলোর ছটা বেরিয়ে আসুক। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4ঠা আষাঢ় 1432, ইংরেজির 19শে জুন 2025। আজ বৃহস্পতিবার, অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। রাত্রি 8:37 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কৃত পুত্রের কথা বলছিলাম। পুত্রের নানান ধরন আছে, তার মধ্যে কৃত পুত্র, যাকে ক্রয় করা হয়, কিনে নেওয়া হয় যে পুত্রকে, এর সূত্র ধরে আর এক পুত্রের কথা উঠে পড়েছিল। আমরা সুনক্ষেপের গল্প বলছিলাম আপনাদের, সেই ভয়ঙ্কর নিষ্ঠুর গল্প। আর একটা ধরন আছে যেখানে পুত্র নিজে একজনকে বলল, আমি আপনাকে বাবা বলে স্বীকার করলাম, আমি আমার জন্মদাতা যে পিতা তার বদলে আপনাকে বাবা বলে স্বীকার করছি। সুনক্ষেপ তাই করেছিলেন, বিশ্বামিত্রের কাছে নিজেকে তার পুত্র হিসেবে দাবি করেছিলেন, বা অন্তত চেয়েছিলেন যে আপনি আমাকে পুত্র বলে গ্রহণ করুন। তো এই কৃতপুত্র এবং তার সূত্র ধরে, এই দু রকমের পুত্রের কথা এই সূত্র ধরে উঠে পড়লো। আমরা তাই নিয়ে আরো কথাবার্তা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 3য় পর্ব, সেখান থেকে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায়, তাই নিয়ে তার যে বই, সেই বইয়ের থেকে প্রয়োজনীয় অংশ পড়তেই হবে আপনাদের চিঠি, এবং তারপরে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, কৃতপুত্রের কথা। পুত্রের কথা বলবার জন্য ফিরে এলাম পুরাণ চিরন্তনে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই কৃতপুত্রের সঙ্গে সঙ্গে আর এক রকমের পুত্রের কথা বলা হয়েছিল গতদিন। তার নাম হচ্ছে স্বয়মুপাগত পুত্র। স্বয়ং যিনি উপগত হয়েছেন, অর্থাৎ নিজে যিনি পুত্র হতে চাইছেন কারুর, এই দুরকম পুত্রের কথা বলেছিলাম আমরা। এই স্বয়মুপাগত পুত্রের কথা পরে আসবে, কিন্তু সুনক্ষেপ যেখানে এই কৃতপুত্রের উদাহরণ, যাকে বিক্রি করা হয়েছিল বা কিনে নেওয়া হয়েছিল, রোহিত কিনে নিয়েছিলেন, যেখানে বশিষ্ঠ সংহিতার মতো গ্রন্থে বলা হচ্ছে হরিশ্চন্দ্রের যে পুত্র রোহিত, যে পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে, সে সুনক্ষেপকে কিনেছিল, এই কথা না বলে সরাসরি হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্রের নাম করা হচ্ছে বশিষ্ঠ সংহিতায়। কেননা এই ক্রয়ের মাধ্যমে সুনক্ষেপ তো হরিশ্চন্দ্রের কৃতপুত্র হবেন, রোহিতের তো নয়। রোহিত হরিশ্চন্দ্রের ছেলে, তিনি বাবার হয়ে এই ছেলেটিকে কিনেছেন, তিনি নিজের জন্য কেনেননি, এই কথাটা মনে রাখতে হবে। হরিশ্চন্দ্রের কৃতপুত্র, হরিশ্চন্দ্রের পুত্র না হলে তো তাকে বলি দেওয়া যাবে না।
হরিশ্চন্দ্রের পুত্র হলে তবেই বলি দেওয়া যাবে, কাছাকাছি রোহিত কিনতে পারে, কিন্তু বাবার হয়ে কিনেছে। বশিষ্ঠ সংহিতা লিখছে যে তৃতীয় প্রকার অদায়াদ পুত্র হলো কৃতপুত্র, যার উদাহরণ আছে সুনশ্বেপের বিবরণে। এবং এই হলো কৃতপুত্রের উদাহরণ। অন্য একজনও কিনতে পারে, বাবাকেই কিনতে হবে তার কোনো মানে নেই। রাজা কোনো একটা লোককে পাঠিয়ে দিলেন, সেই কিনে নিয়ে এলো, এইরকম করে হতে পারে। এবার আর এক রকমের পুত্রের কথা বলি, কৃত্রিম পুত্র। কৃত্রিম পুত্র সেই ব্যাপারটা কি? কৃত্রিম পুত্র মানে মহাভারতের যিনি টিকাকার, খুব বিখ্যাত, তার নাম বহুবার শুনেছেন আপনারা এই শরণাগত অনুষ্ঠানে, নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ বলছেন কৃতপুত্রের সঙ্গে কৃত্রিম পুত্রের কোনো লাক্ষণিক সম্বন্ধ নেই। একটি ছেলে যদি নিজের পছন্দসই একজন পিতার কাছে নিজেই গিয়ে বলে যে আমি আপনার পুত্র হতে চাই, সে সেই পিতার কৃত্রিম পুত্র হবে। অর্থাৎ সুনশ্বেপ যেমন বলেছিলেন যে আমি আপনার পুত্র হতে চাই, এটা কৃত্রিম পুত্র হবে। আবার আরেকটা জায়গায় মহাভারতের অনুশাসন পর্বে বলা হচ্ছে যে একজন পুরুষের বেশ্যাগর্ভজাত পুত্রকে সেই পুরুষ যদি কিনে নেয়, তাহলে সে তার কৃত্রিম পুত্র হবে। অর্থাৎ বেশ্যার গর্ভে জন্ম হয়েছে আমার কোন পুত্রের, তাকে আমি পুত্রের মর্যাদা দেব, কিন্তু সে তো যেহেতু বেশ্যার গর্ভজাত, সেই জন্য তো আমি তার পিতৃ পরিচয় দিতে পারি না, আমি তাকে কিনে নিলাম, নিয়ে আমি তার বাবা হয়ে গেলাম, এরকমটা হতে পারে। তাহলে এই কৃতপুত্রের আর একটা ধরন হতে পারে কৃত্রিম পুত্র। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো শোনাবো পুত্রের কথা, কৃতপুত্রের কথা, কৃত্রিম পুত্রের কথা গানের পর। বলছিলাম আপনাদের এই যে কৃতপুত্র, তার উদাহরণ হচ্ছে সুনশ্বেপ, কেননা তাকে কেনা হয়েছিল। আবার সেই সুনশ্বেপ যখন বিশ্বামিত্রকে বাবা বলে মেনে তার পুত্র হতে চাইল, তখন সে স্বয়মুপাগত পুত্র হিসেবে চিহ্নিত হলো, যে সে নিজেই পুত্র হতে চাইছে। কিন্তু তার আগে বলা উচিত অন্তত এই কৃত্রিম পুত্রের উচ্চারণ মাত্রেই মহাভারত যেন স্বয়মুপাগত পুত্রের লক্ষণটুকু কৃত্রিম পুত্রের লক্ষণের সঙ্গে এক করে দিয়েছে। বলা হচ্ছে যেখানে একজন পিতৃস্থানীয় পুরুষ নিজেই একটি ছেলেকে বললেন তুমি আমার ছেলে হও, তখন সেই ছেলেটি তার কৃত্রিম পুত্র হবে। আর যেখানে অপ্রার্থিত অবস্থায় একটি ছেলে যদি নিজেই গিয়ে একজন পিতৃস্থানীয় পুরুষের কাছে বলে যে আমি আপনার পুত্র হতে চাই, তাহলে সেই পুত্রটি হলো স্বয়ং দত্তপুত্র। মানে তুমি আমার ছেলে হও, তখন সে হবে কৃত্রিম পুত্র। আর ছেলে যদি গিয়ে বলে যে আপনি আমার বাবা হন, তাহলে সে হলো স্বয়ং দত্তপুত্র। এই হলো এই দু ধরনের পুত্রের মধ্যেকার তফাৎ। এরপরে আমরা যে পুত্রের কথায় আসছি, সেই পুত্র হলো সহোড় পুত্র। সহোড় পুত্র সেটা কিরকম? কোন মানুষ যদি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো অন্তঃসত্ত্বা বা গর্ভবতী নারীকে বিবাহ করে, তাহলে সেই গর্ভস্থ সন্তানটি ওই যে বিয়ে করলো তার পুত্র বলেই গণ্য হবে। অর্থাৎ একজনকে বিয়ে করা হলো, তিনি গর্ভবতী, এবার তার সন্তান হলো, সেই সন্তানটি যাকে বিয়ে করা মানে যিনি বিয়ে করেছেন তার সন্তান হবে। এবং এই যে পুত্র, একে বলে সহোড় পুত্র। মহাভারতের পাণ্ডুর বক্তব্যে এইরকম পুত্রের নামটুকু বলা আছে, যদিও মহাভারতের টিকাকার নীলকণ্ঠ মনুর মতো করেই বলেছেন গর্ভবতী অবস্থাতেই যার মায়ের বিয়ে হয়েছে, সেই বিবাহিতা মায়ের পুত্রটি বিবাহকারী পুরুষের সহোড় পুত্র। আরেক ধরনের পুত্রের কথা বলবো,
তার নাম জ্ঞাতি রেতা। জ্ঞাতি রেতা পুত্রের কথা বলবো, কিন্তু আজকে আর নয়, আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা শোনাই। দ্বিতীয়ত, পূর্বোক্ত দ্বিতীয় তত্ত্বের আলোকে আমরা আরো কঠিন ও দুর্বোধ্য তত্ত্বে উপনীত হই। সামান্যীকরণ প্রক্রিয়ায় আমরা যে সর্বোচ্চ তত্ত্বে উপনীত হইয়াছি, তদনুযায়ী যদি সকল বস্তুকে তাহার স্বরূপ হইতে ব্যাখ্যা করিতে হয়, তাহা হইলে এই দাঁড়ায় যে সেই নির্গুণ পুরুষ আমাদের ভিতরেই রহিয়াছেন। বাস্তবিক পক্ষে আমরা তিনি। হে শ্বেত কেতো তত্ত্বমসি, তুমি তিনি, তুমি সেই নির্গুণ সত্তা, তুমি সেই ব্রহ্ম যাহাকে সমুদয় জগতে খুঁজিয়া বেড়াইতেছ। সর্বদাই তুমি সেই, কিন্তু ব্যক্তি অর্থে নয়, নির্গুণ অর্থে তুমি। আমরা এই যে মানুষকে জানিতেছি, যাহাকে ব্যক্ত দেখিতেছি, তিনি সগুণ ব্যক্তি হইয়াছেন, কিন্তু তাহার প্রকৃত সত্তা নির্গুণ, অব্যক্ত। এই সগুণকে জানিতে হইলে আমাদিগকে নির্গুণের ভিতর দিয়া জানিতে হইবে, বিশেষকে জানিতে হইলে সাধারণের ভিতর দিয়া জানিতে হইবে। সেই নির্গুণ সত্তাই সত্য, তিনিই মানুষের আত্মা। এই সগুণ ব্যক্ত পুরুষকে কখনো সেই সত্য বলা হয় নাই। এ সম্বন্ধে অনেক প্রশ্ন উঠিবে, আমি ক্রমশ সেইগুলির উত্তর দিবার চেষ্টা করিব। অনেক কূট প্রশ্ন উঠিবে, কিন্তু ওইগুলির মীমাংসার পূর্বে আমরা বুঝিতে চেষ্টা করি অদ্বৈতবাদ কি বলেন। এই যে ব্রহ্মাণ্ড দেখিতেছি, ইহারই একমাত্র অস্তিত্ব আছে। সত্যের অন্বেষণ অন্যত্র করিতে হইবে না। স্থূল সূক্ষ্ম সবই এখানে, কার্যকারণ সবই এখানে, জগতের ব্যাখ্যা এখানেই রহিয়াছে। যাহা বিশেষ বলিয়া পরিচিত, তাহা সেই সর্বানুশ্রুত সত্তারই সূক্ষ্ম পুনরাবৃত্তি মাত্র। আমরা আমাদের আত্মা সম্বন্ধে আলোচনা করিয়াই জগৎ সম্বন্ধে একটা ধারণা করিয়া থাকি। এই অন্তর্জগৎ সম্পর্কে যাহা সত্য, বহির্জগৎ সম্বন্ধেও তাহাই সত্য। স্বর্গ নরক বলিয়া বাস্তবিক যদি কোনো স্থান থাকে, সেগুলিও এই জগতের অন্তর্গত। সমুদয় মিলিয়া এই এক ব্রহ্মাণ্ড হইয়াছে। অতএব প্রথম কথা এই, নানা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমষ্টিরূপে যাহা প্রতিভাত হয়, তাহা এক অখণ্ড বস্তু, আর আমাদের প্রত্যেকেই যেন সেই একের অংশ স্বরূপ। ব্যক্ত জীব ভাবে আমরা যেন পৃথক হইয়া রহিয়াছি, কিন্তু সেই একই সত্য স্বরূপ। আর যতই আমরা নিজেদের উহা হইতে কম পৃথক মনে করিব, ততই আমাদের পক্ষে মঙ্গল। যতই আমরা ওই সমষ্টি হইতে নিজেদের পৃথক মনে করিব, ততই আমাদের দুঃখ বাড়িবে। এই অদ্বৈত তত্ত্ব হইতেই আমরা নীতির মূল ভিত্তি পাই। আমি স্পর্ধা করিয়া বলিতে পারি, আর কোন মত হইতে আমরা কোনরূপ নীতি তত্ত্ব পাই না। আমরা জানি নীতির প্রাচীনতম ধারণা ছিল কোন পুরুষ বিশেষের বা কতকগুলি পুরুষের ইচ্ছা। এখন আর কেহ উহা মানিতে প্রস্তুত নয়, কারণ উহা আংশিক ব্যাখ্যা মাত্র। হিন্দুরা বলেন এই কার্য করা উচিত নয়, কারণ বেদ উহা নিষেধ করিতেছেন, কিন্তু খ্রিস্টান বেদের প্রামাণ্য স্বীকার করিতে প্রস্তুত নন। খ্রিস্টান আবার বলেন এই কাজ করিও না, ও কাজ করিও না, কারণ বাইবেলে ওই সকল কার্য নিষিদ্ধ। যাহারা বাইবেল মানে না, তাহারা অবশ্যই কথা শুনিবে না। আমাদিগকে এমন এক তত্ত্ব বা হর করিতে হইবে, যাহা এই নানাবিধ ভাবের সমন্বয় করিতে পারে। যেমন লক্ষ লক্ষ মানুষ সগুণ সৃষ্টিকর্তায় বিশ্বাস করিতে প্রস্তুত, সেইরূপ এই জগতে সহস্র সহস্র মনীষী আছেন, যাহাদের পক্ষে ওই ধারণা পর্যাপ্ত বলিয়া বোধ হয় না। তাহারা ইহা অপেক্ষা উচ্চতর কিছু চাহিয়াছেন। আর যখনই ধর্ম সম্প্রদায়গুলি এই মনীষী দিগকে নিজেদের অন্তর্ভুক্ত করিবার মতো উদার ভাবাপন্ন হয় নাই, তখনই সমাজের উজ্জ্বলতম রত্নগুলিকে সংগঠিত ধর্ম বিশ্বাস বা অর্গানাইজড ফেথ ত্যাগ করিয়াছেন। আর বর্তমানকালে বিশেষত ইউরোপে ইহা যত স্পষ্টভাবে দেখা যাইতেছে, আর কখনো কোথাও সেভাবে দেখা যায় নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব। এবারে গান, গানের পর কথামৃত। শুনছেন শরণাগত।
92.7 বিগ এফএমে হোক জীবন। ফিরে এলাম 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা শোনাই। দ্বিতীয়ত, পূর্বোক্ত দ্বিতীয় তত্ত্বের আলোকে আমরা আরো কঠিন ও দুর্বোধ্য তত্ত্বে উপনীত হই। সামান্যীকরণ প্রক্রিয়ায় আমরা যে সর্বোচ্চ তত্ত্বে উপনীত হইয়াছি তদনুযায়ী যদি সকল বস্তুকে তাহার স্বরূপ হইতে ব্যাখ্যা করিতে হয়, তাহা হইলে এই দাঁড়ায় যে সেই নির্গুণ পুরুষ আমাদের ভিতরেই রহিয়াছেন। বাস্তবিক পক্ষে আমরা তিনি। হে শ্বেত কেত তত্ত্বমসি, তুমি তিনি, তুমি সেই নির্গুণ সত্তা, তুমি সেই ব্রহ্ম যাহাকে সমুদয় জগতে খুঁজিয়া বেড়াইতেছ। সর্বদাই তুমি সেই, কিন্তু ব্যক্তি অর্থে নয়, নির্গুণ অর্থে তুমি। আমরা এই যে মানুষকে জানিতেছি, যাহাকে ব্যক্ত দেখিতেছি, তিনি সগুণ ব্যক্তি হইয়াছেন, কিন্তু তাহার প্রকৃত সত্তা নির্গুণ, অব্যক্ত। এই সগুণকে জানিতে হইলে আমাদিগকে নির্গুণের ভিতর দিয়া জানিতে হইবে, বিশেষকে জানিতে হইলে সাধারণের ভিতর দিয়া জানিতে হইবে। সেই নির্গুণ সত্তাই সত্য, তিনিই মানুষের আত্মা। এই সগুণ ব্যক্ত পুরুষকে কখনো সেই সত্য বলা হয় নাই। এ সম্বন্ধে অনেক প্রশ্ন উঠিবে, আমি ক্রমশ সেইগুলির উত্তর দিবার চেষ্টা করিব। অনেক কূট প্রশ্ন উঠিবে, কিন্তু ওইগুলির মীমাংসার পূর্বে আমরা বুঝিতে চেষ্টা করি অদ্বৈতবাদ কি বলেন। এই যে ব্রহ্মাণ্ড দেখিতেছি, ইহারই একমাত্র অস্তিত্ব আছে। সত্যের অন্বেষণ অন্যত্র করিতে হইবে না। স্থূল সূক্ষ্ম সবই এখানে, কার্যকারণ সবই এখানে, জগতের ব্যাখ্যা এখানেই রহিয়াছে। যাহা বিশেষ বলিয়া পরিচিত তাহা সেই সর্বানুশ্রুত সত্তারই সূক্ষ্ম পুনরাবৃত্তি মাত্র। আমরা আমাদের আত্মা সম্বন্ধে আলোচনা করিয়াই জগৎ সম্বন্ধে একটা ধারণা করিয়া থাকি। এই অন্তর্জগৎ সম্পর্কে যাহা সত্য, বহির্জগৎ সম্বন্ধেও তাহাই সত্য। স্বর্গ নরক বলিয়া বাস্তবিক যদি কোনো স্থান থাকে, সেগুলিও এই জগতের অন্তর্গত। সমুদয় মিলিয়া এই এক ব্রহ্মাণ্ড হইয়াছে। অতএব প্রথম কথা এই, নানা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমষ্টিরূপে যাহা প্রতিভাত হয়, তাহা এক অখণ্ড বস্তু, আর আমাদের প্রত্যেকেই যেন সেই একের অংশ স্বরূপ। ব্যক্ত জীবভাবে আমরা যেন পৃথক হইয়া রহিয়াছি, কিন্তু সেই একই সত্য স্বরূপ। আর যতই আমরা নিজেদের উহা হইতে কম পৃথক মনে করিব, ততই আমাদের পক্ষে মঙ্গল। যতই আমরা ওই সমষ্টি হইতে নিজেদের পৃথক মনে করিব, ততই আমাদের দুঃখ বাড়িবে। এই অদ্বৈত তত্ত্ব হইতেই আমরা নীতির মূল ভিত্তি পাই। আমি স্পর্ধা করিয়া বলিতে পারি, আর কোন মত হইতে আমরা কোনরূপ নীতি তত্ত্ব পাই না। আমরা জানি নীতির প্রাচীনতম ধারণা ছিল কোন পুরুষ বিশেষের বা কতকগুলি পুরুষের ইচ্ছা। এখন আর কেহ উহা মানিতে প্রস্তুত নয়, কারণ উহা আংশিক ব্যাখ্যা মাত্র। হিন্দুরা বলেন এই কার্য করা উচিত নয়, কারণ বেদ উহা নিষেধ করিতেছেন, কিন্তু খ্রিস্টান বেদের প্রামাণ্য স্বীকার করিতে প্রস্তুত নন। খ্রিস্টান আবার বলেন এই কাজ করিও না, ও কাজ করিও না, কারণ বাইবেলে ওই সকল কার্য নিষিদ্ধ। যাহারা বাইবেল মানে না, তাহারা অবশ্যই কথা শুনিবে না। আমাদিগকে এমন এক তত্ত্ব বা হর করিতে হইবে, যাহা এই নানাবিধ ভাবের সমন্বয় করিতে পারে। যেমন লক্ষ লক্ষ মানুষ সগুণ সৃষ্টিকর্তায় বিশ্বাস করিতে প্রস্তুত, সেইরূপ এই জগতে সহস্র সহস্র মনীষী আছেন, যাহাদের পক্ষে ওই ধারণা পর্যাপ্ত বলিয়া বোধ হয় না। তাহারা ইহা অপেক্ষা উচ্চতর কিছু চাহিয়াছেন। আর যখনই ধর্ম সম্প্রদায়গুলি এই মনীষী দিগকে নিজেদের অন্তর্ভুক্ত করিবার মতো উদার ভাবাপন্ন হয় নাই, তখনই সমাজের উজ্জ্বলতম রত্নগুলিকে সংগঠিত ধর্ম বিশ্বাস বা অর্গানাইজড ফেথ ত্যাগ করিয়াছেন। আর বর্তমানকালে বিশেষত ইউরোপে ইহা যত স্পষ্টভাবে দেখা যাইতেছে, আর কখনো কোথাও সেভাবে দেখা যায় নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব। এবারে গান, গানের পর কথামৃত। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএমে হোক জীবন। এবারে কথামৃত
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কতদিন আগে তিনি দেহ রেখেছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু সত্যি সত্যি কি গেছেন? তার কথা, তার এই অমৃত মাখা কথা, এই কথাগুলো এখনো পর্যন্ত আমরা যারা সংসারী মানুষ আমাদের কাছে ভীষণ জীবন্ত হয়ে আছে। এই যেমন ঠাকুর অন্যকে জ্ঞান দেওয়া, বিশেষ করে আধ্যাত্মিক বিষয়, এইটার সম্পর্কে ঠাকুরের খুব আপত্তির জায়গা ছিল। জ্ঞান দেবে কেন? উনি বলতেন লেকচার। কেশবচন্দ্র সেনকে বহুবার বলেছেন লেকচার দিও না, লেকচার দিও না। ঠাকুর নিজে কখনো লেকচার দিতেন না। তিনি ভক্তদের তার অনুভবের কথা বলতেন, তার যা মনে হচ্ছে সেই কথাগুলো বলতেন। ওই রকম করে সভায় দাঁড়িয়ে উঁচু গলায় বেশ সেরম করে বক্তৃতা দেওয়া যাকে বলে আর কি, সেই রকম করে ঠাকুর দিতেন না। এবং সত্যি সত্যি তিনি যে দিতেন না তার কতগুলো যুক্তি ছিল। যুক্তিটা কি? বলছেন যে লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। তো আমি যে দিনের কথা বলছি সেটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দে রথযাত্রার দিন। কলকাতায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে পণ্ডিত শশধর তর্ক চূড়ামণির দেখা হয়। পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি আপনারা জানেন, এর আগে শুনেছেন, খুব বড় পণ্ডিত ছিলেন সেই সময়কার 19 শতকের। এবং তিনি এটা প্রমাণ করবার চেষ্টা করছিলেন যে সবকিছুই আমাদের হিন্দু শাস্ত্রে আছে, হিন্দু ঐতিহ্যের মধ্যে আছে। এই কথাটা যে পুরোটা ঠিক এমনটা নয়, অনেকটাই ভুল। আধুনিক যুগের অনেক আবিষ্কার, সেগুলো তখনকার দিনে ওরকম করে ছিল না। কিন্তু যাই হোক, শশধর তর্ক চূড়ামণি আমাদের প্রাচীন যে সমস্ত প্রথা সেগুলোর ভেতরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আবিষ্কার করবার কথা ভেবেছেন। তো ঠাকুর কি বলছেন? বলছেন যে তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছো, তা বেশ, কিন্তু বাবা ভগবানের আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা হয় না। ওই দুদিন লোক তোমার লেকচার শুনবে, তারপর ভুলে যাবে। হালদার পুকুরের পাড়ে লোকে বাজ্যে করতো, লোকে গালাগাল দিত, কিন্তু কিছুই ফল হলো না। অবশেষে সরকার যখন একটা নোটিশ মেরে দিল তখন তা বন্ধ হলো। ওই নোটিশটা হচ্ছে ঈশ্বরের আদেশ। ঈশ্বর যদি আদেশ করেন তাহলে লোকশিক্ষা দিতে পারো। ঈশ্বর কখন আদেশ করবেন? যখন তিনি বুঝবেন যে এই মানুষটা আমাকে উপলব্ধি করেছে, সেই উপলব্ধির কথাটা আমি অনেক মানুষের সামনে প্রকাশ করবে, প্রচার করবে, তখন তিনি তোমাকে অনুমতি দেবেন, তখন তুমি লোকশিক্ষা দেবে। তার আগে পর্যন্ত লোকশিক্ষা দেওয়ার কোনো মানে নেই। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। নরেন্দ্র হচ্ছে একেবারে বড় মাছ, আর সব ছোট 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 ছোট। নরেন্দ্র হচ্ছে হালদার পুকুরের মতো বড়, আর সব ছোট খাটো ডোবা টোবা ইত্যাদি ইত্যাদি। এইরকম করে দেখতেন তো নরেন্দ্রকে। এবং খুব যে ভুল দেখেছেন এমন কথা কিছুতেই বলা যাবে না। এই যে মানুষটি কত কম বয়সে চলে গেছেন, কিন্তু তার মধ্যে কত সব কাণ্ড করে গেছেন সেটা ভাবলে কিরকম একটা মাথা ভোঁ করে না। মানে ধরুন, সেবা প্রতিষ্ঠানের কত রকমের ব্যাপার তৈরি করে দিয়ে গেছেন, তারপরে সে তার নিজের গতিতে আরো অনেক কিছু তৈরি করেছে। তারপরে কত লিখে গেছেন, বাপরে বাপরে বাপ। মানে তার রচনাবলী থেকে পড়ে শোনাচ্ছি তো আপনাদের, নিজেই অবাক হয়ে যায় যে একজন মানুষের পক্ষে এত কাজ করা সম্ভব কখনো। এবং তার মধ্যে বিদেশে গেছেন, তার মধ্যে নানান, এ অদ্ভুত একজন, অদ্ভুত। যাই হোক, তো সেই নরেন্দ্র তার গুরুর কথা শিরোধার্য করে সংসার ত্যাগ করে নির্জনে গোপনে অনেক তপস্যা করেছিলেন। তারপর তার শক্তিতে শক্তিমান হয়ে এই লোকশিক্ষা ব্রত গ্রহণ করলেন এবং তারপর এই প্রচারের কাজে নামলেন। অর্থাৎ আগে নিজেকে তৈরি করো। নিজেকে তৈরি করো মানে তুমি যে ঈশ্বরের কথা বলবে, তুমি যে আধ্যাত্মিকতার কথা বলবে, তার জন্য নিজেকে প্রস্তুত করেছো? তুমি নিজের মনের মধ্যে কি সেই অনুভবকে জাগাতে পেরেছো? যদি জাগাতে পেরে থাকো তাহলে তুমি তার কথা বলো।
দুটো তত্ত্ব কথা, দুটো জ্ঞানের কথা, দুটো বইয়ের কথা বলে কি হবে? ঠাকুরের খুব বিশ্বাস ছিল নরেনের ওপর। তখন কাশীপুরে তিনি খুব পীড়িত হয়ে আছেন, শরীর খুব খারাপ। সেটা হচ্ছে 1886 খ্রিস্টাব্দের কথা। একদিন একটা কাগজে লিখে দিয়েছিলেন, নরেন্দ্র শিক্ষা দিবে। তিনি তার উত্তরাধিকার নরেন্দ্রর হাতে দিয়ে গিয়েছিলেন। এখন ঠাকুরের যে উপদেশ এবং নরেন্দ্রর যে উপদেশ, এই দুয়ের মধ্যে একটা সেতু আছে আমার নিজে মনে হয়। আপনারা বিচার বিবেচনা করে দেখবেন। সেটা হচ্ছে নরেন্দ্র ঠাকুরের যে কথাগুলো, সেই কথাগুলোকে একটা তাত্ত্বিক চেহারা দিচ্ছেন না। তার লেখা পড়লে মনে হয় না যে ঠাকুর ওইগুলো খুব সোজা করে বলে গেছেন, কিন্তু সেই সোজা করে বললে তো হবে না। ওরকম গেঁয়ো করে বললে আমেরিকা, লন্ডনে, বিদেশে, ইউরোপে তো লোকে বুঝবেও না, পুঁছবেও না। ফলে তাকে একটা তাত্ত্বিক চেহারা দিয়েছেন, তাতে একটা শাস্ত্র অনুমোদিত চেহারা দিয়েছেন এবং শাস্ত্রিক চেহারা দিয়েছেন বলাটাই ঠিক হবে। তো এই হচ্ছেন নরেন্দ্র। এবং নরেন্দ্র নিজেও কিন্তু তিনি দক্ষিণ ভারতে আমেরিকা থেকে চিঠি লিখছেন, তো তাতে বলছেন যে আমি শ্রীরামকৃষ্ণের দাস, তারই দূত হয়ে আমি এই মঙ্গল বার্তা সমস্ত জগৎকে দিচ্ছি। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো, ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। অসম্ভবী জীবন তবে মহৎ কোন জয়ের জন্য উৎসর্গীকৃত হোক। এই জয়ের জন্য লড়াইটাই আমরা করব। আমরা লড়াই করব সেই সমস্ত দুষ্ট শক্তির বিরুদ্ধে যারা নিয়ে আসা হতাশা, নৈরাশ্যের অভিশাপ ক্লিষ্ট করে আমাদের নেতিবাচক চিন্তা ভাবনায়। আমরা বেশ বুঝতে পারি যে আমাদের দোষ ত্রুটিগুলো আমাদের ইচ্ছা শক্তিকে তীব্র করে তুলতে বাধা দেয়, কিন্তু এমন দুর্গম অবস্থায় আমাদের মনে রাখতে হবে স্বামীজির সেই জ্বালাময় কথাগুলো। বাধা বিঘ্নের সুউচ্চ পাহাড়কে অতিক্রম করার ইচ্ছা কি তোমার আছে? এমনকি যদি সমগ্র জগৎও তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি কি পারবে সত্যের পথে অবিচল থাকতে? শেষ করার আগে স্মরণ করা যাক যে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শ্রদ্ধা। ইচ্ছা শক্তির অনুশীলনে প্রধান মৌলিক বাধা দুটি, এক অতীত নিয়ে অতিরিক্ত হায় হায় করা, আর দুই ভবিষ্যৎ নিয়ে অনাবশ্যক উৎকণ্ঠায় ভোগা। ভবিষ্যতে কি হবে এ নিয়ে উদ্বিগ্ন হবার কি প্রয়োজন বলুন তো? অতীতে যা হয়ে গেছে তা নিয়েই বা দুঃখে ভেঙে পড়ার কারণ কি? এখানে বরং কবির ভাষায় বলি, অতীত তো মৃত, সমাহিত হোক দূরে, কাজ করো কাজ বর্তমানের সুরে, ভবিষ্যৎ সে হোক যত মনোরম, বিশ্বাস করা যায় কি কখনো তারে? অতএব আসুন আমরা বর্তমানের সুরে কাজ করি এই জীবন্ত বাস্তবে। যদি অতীত নিয়ে সারাদিন গালে হাত দিয়ে ভাবি কিংবা ভবিষ্যতের সম্ভাব্য চেহারা কল্পনা করে সারাদিন উদ্বিগ্ন হয়ে কাটিয়ে দিই, দেখবেন বর্তমানটাকেই মাঝখান থেকে আমরা হারাবো, ব্যর্থ হব তাকে সঠিকভাবে ব্যবহার করতে। ইচ্ছা শক্তি বাড়াতে হলে আমাদের একান্ত প্রয়োজন এই জীবন্ত বর্তমানে এক সদা সতর্ক জীবন যাপন করা। বিখ্যাত জার্মান অতীন্দ্রিয়বাদী এখার্টের একটা কথা এখানে মনে পড়ছে। তিনি বলেছেন, এই মুহূর্তে হৃদয়ের ভিতরেই তো অনন্তের বাস। যদি আপনি শাশ্বত জীবন যাপন করতে চান, যদি মেলবন্ধন চান সেই মহা চিরন্তনের সাথে, ঈশ্বরের সাথে, তবে মনে রাখুন আপনাকে বাঁচতে হবে খুব সুন্দর করে। এই বর্তমানের বুকেই আপনার শ্রেষ্ঠ কীর্তিটি করে যেতে হবে। আসুন আমরা আর অতীত বা ভবিষ্যতের গর্ভে নিজেদের সঁপে দেব না। আসুন আমরা বর্তমানকে নিয়ে বাঁচতে শিখি, তাকে ঠিক মতো ব্যবহার করতে শিখি। যদি তা করতে পারি আমরা, আমাদের ইচ্ছা শক্তি বিশাল মাত্রায় বর্ধিত হবে, আমাদের জীবনে আসবে সঠিক ভারসাম্য, আর এর ফলে সব রকম মানসিক চাপ যাবে ঘুচে। এক কথায় বর্তমানে বাঁচা, বর্তমানের হাত ধরে বাঁচা মানসিক সমস্যাগুলির সমাধানে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। শুনলেন
স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, এরপর গান, গানের পর আপনাদের চিঠি। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। চিঠি লিখেছেন এ কে বেরা, পশু চিকিৎসক, রামরাজাতলা, হাওড়া থেকে। এ কে বেরার চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই, কিন্তু ডক্টর বেরাকে বলি আপনি চিঠিটা একটু বড় লিখেছেন, এরপর থেকে একটু খেয়াল রাখবেন। ছোটবেলায় আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে সারা জীবনের মতো শিক্ষা নিয়েছি। সেই ঘটনা বা কাহিনী এই চ্যানেলের শরণাগত অনুষ্ঠানে লিখে পাঠালাম। একজন কম বয়সী কাজের ছেলেকে বাবা তার কর্মস্থল থেকে খোঁজ খবর করে আমাদের তমলুকের বাড়ির কাজকর্ম করবার জন্য এনেছিলেন। ছেলেটির বয়স কম থাকায় বাড়িতে বেশি ভারী কাজের দায়িত্ব না দিয়ে হালকা ও ফাই ফরমাসের কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমিও আমার ভাই আমাদের ঘরে রাত্রে পড়াশোনা যখন করতাম, ওই কাজের ছেলেটিও বাড়ির কাজকর্ম সেরে আমাদের ঘরে এসে পড়ার বইগুলো নেড়ে চেড়ে দেখত এবং সর্বোপরি লক্ষ্য করতাম পড়াশোনা করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করত। বাবাকে খবরটা দিতে বাবা বলেছিলেন ওর পড়ার ইচ্ছে থাকলে পড়তে পারে, আমার থেকে কোনো আপত্তি থাকবে না। যেই ভাবা সেই মতো কাজ। ছেলেটির জন্য স্লেট, চক, পেন্সিল এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের রচিত বর্ণ পরিচয়ের প্রথম ভাগ বাড়িতে এলো। যথারীতি ছেলেটিকে বলা হয়েছিল প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে কাজকর্ম সেরে আমাদের পড়ার ঘরে এসে স্লেটে আমার হাতে লেখা স্বরবর্ণের প্রথম দুটি অক্ষর অ এবং আ দেখিয়ে বলেছিলাম এই দুটি অক্ষরের ওপর চক পেন্সিল দিয়ে বারবার লিখে প্রতিদিন অভ্যেস করার জন্য। প্রথম ছেলেটি খুব আগ্রহের সঙ্গে অক্ষর দুটি লেখা বেশ অভ্যেস করত এবং আমাদের স্লেটের লেখাটা মাঝে মাঝে দেখাতো। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। একদিন রাত্রে আমরা ক্লাস পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত ছিলাম, হঠাৎ ওর দিকে নজর পড়তে দেখি লেখার অভ্যেস বন্ধ করে মাথা নিচু করে বসে। দুবার জিজ্ঞাসা করে যখন কোনো উত্তর পেলাম না, তখন তৃতীয়বার জিজ্ঞাসা না করে ওর ডান গালে সজোরে চড় মেরেছিলাম। ছেলেটি তৎক্ষণাৎ মাদুরের ওপর শুয়ে পড়ে উচ্চস্বরে চিৎকার করে কাঁদতে থাকে এবং মারার জায়গায় হাত দিয়ে বারবার ঘষতে থাকে এবং শোয়া অবস্থায় শরীরটাকে একবার ডান দিকে আর বাম দিকে করতে থাকে। বাবা ছুটির দিনে বাড়িতে ছিলেন। উনি ছেলেটির কান্না ও চিৎকার শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এসে সব ঘটনার কথা শুনে ও ছেলেটার ওই অবস্থা থেকে ভীষণভাবে আমাকে বকেছিলেন এবং শীঘ্র ডক্টর গিরিকে, তৎকালীন তমলুক মহকুমা হাসপাতালের এমও, ডাকার কথা বললেন। আমাদের বাড়ির 2 ঘর পরে উনি বাস করতেন। ডাক্তারবাবু খবর পেয়ে 10 মিনিটের মধ্যে আসেন এবং ছেলেটিকে ভালো করে পরীক্ষা করে বললেন ওর সবকিছুই স্বাভাবিক আছে, ভয়ের কোনো কারণ নেই, ও এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে ওকে খেতে দিয়ে খাওয়ার পর প্রেসক্রিপশন অনুযায়ী ব্যথার একটি ওষুধ এনে লাগাতে বললেন এবং বললেন যে আগামীকালের মধ্যে সুস্থ হয়ে যাবে। যাবার সময় ডাক্তারবাবু আমাকে আলাদা করে বলেছিলেন যে এইভাবে কারো শরীরের কোনো অংশে আঘাত না করতে, কারণ মানব দেহের বিভিন্ন জায়গার মধ্যে বেশ কিছু দুর্বল জায়গা আছে, সেই সব জায়গায় বেকায়দায় আঘাত লাগলে অনেক বড় ক্ষতি হতে পারে। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পরে ছেলেটির বাবা এসে তাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল। কিন্তু সেদিনের ঘটনার কথা সত্যি এখনো ভাবলে বা মনে হলে আমার মন অনুতাপে ও অনুশোচনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। এই ঘটনার পর থেকে আর কারো শরীরে আঘাত করার সাহস পাই না। তাই শ্রদ্ধেয় সৌমিত্রদাকে জানাই যে আমার জীবনে এক পুণ্যের কাজ করতে গিয়ে পাপের ভাগী হয়ে গেলাম। এই চ্যানেলের সঞ্চালক মহাশয়, সকল কলাকুশলী বৃন্দ এবং অসংখ্য শ্রোতাবৃন্দের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শেষ করলাম। নমস্কারান্তে, ডক্টর এ কে বেরা, পশু চিকিৎসক, রামরাজাতলা, হাওড়া। অনেক ধন্যবাদ ডক্টর বেরা আপনার এই চিঠিটির জন্য। ছেলেটি আমার ধারণা ঘুমিয়ে পড়েছিল, আচমকা চড় খেয়ে ওর ভেতরে একটা ওই রকম তৈরি হয়েছিল। যাই হোক, এরপরে আমরা চলে যাব বাইরে দূরেতে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চমকটা কোথায় লাগে জানেন? চমকটা কোথায় লাগে সেই কথা বলবো, কিন্তু তার আগে মুখপাতটা করে নি। আমরা এখন আছি মিরিকে, আপনারা শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছিলাম যে চমকটা কোথায় লাগে,
আসলে এই যে পাহাড়ি পথ ধরে আপনি আসছেন এঁকে বেঁকে, তার মধ্যে মাঝে মাঝে সবুজ আছে, মাথার উপরে নীল আকাশ আছে, কিন্তু এই যে পাহাড়ি অঞ্চলের যে বাড়িগুলোর মধ্যে দিয়ে আপনি আসছেন, যে রাস্তাটা, সেগুলো খানিকটা বিবর্ণ, খানিকটা রংহীন। এবং তারপরে আপনি ধরুন এখানে এসে পৌঁছলেন একটা জায়গায়, খুব খারাপ রাস্তা, মানে পিচের রাস্তা থেকে আপনাকে এরকম একটা খারাপ রাস্তার মধ্যে নামতে হলো। ঝাঁকর করে ঝাঁকুনি দিতে গাড়ি যাচ্ছে, প্রায় মানে সমস্ত শরীর চলকে উঠছে, এইরকম করে আপনার গাড়ি যাচ্ছে আর কি। তো সেইভাবে যেতে তখন আপনি আর চারপাশের দিকে মন দিতে পারছেন না, কিন্তু চারপাশটা, মানে আমি যেটা বলতে চাইছি, চারপাশটা একটু বিবর্ণ মতো। এই যে বিবর্ণ চারপাশ, এখান থেকে হঠাৎ মুখ তুলে আপনি দেখলেন যে একটা ওইরকম একটা লাল রঙের বাড়ি, হ্যাঁ, তার সামনে কমলা রঙের গেট, তার মধ্যে হলুদ রেলিং গুলোর যে লোহার পাতগুলোতে হলুদ রং দেওয়া, ওই নীল লাল হলুদ সবুজ, হ্যাঁ, এই সমস্ত রং টং দিয়ে একটা কাণ্ড আর কি আপনি দেখতে পেলেন। এইটা একটা চমক, প্রথম চমক। অর্থাৎ আর চারপাশের থেকে এই জায়গাটা আলাদা। এবং এইটা আমার খুব অদ্ভুত লাগে বলে হয়তো বারবার করে বলি, আপনারা বিরক্ত হন কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে সাধারণভাবে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ধর্মচর্চার যে জায়গাগুলো বটে আমাদের উত্তর ভারতের, সেই ধর্মচর্চার জায়গাগুলো কিন্তু খুব রংচঙে করে আমরা তৈরি করতে চাই না। দক্ষিণ ভারতের দিকে হয়, দক্ষিণ ভারতের মন্দিরগুলো যেরকম, তাতে করে প্রচুর রঙের মূর্তি দিয়ে একবারে ওপরের দিকে উঠে গেছে বাড়ির মতন করে। সে তো আমরা জানি, আমরা দক্ষিণ ভারতের অনেক মন্দির দেখেছি, তার কথা আপনারা সকলে জানেন, বলবার দরকার করে না, এমনিও দেখেছেন, ছবি দেখেছেন। কিন্তু এইখানের যে রঙের ধরনটা, সেইটা একদম আলাদা, এবং সেটা অদ্ভুত লাগে আর কি। মানে ধর্মটা আসলে একটা রঙিন ব্যাপার, এইটা যেন কোথাও ভেতর থেকে বেরিয়ে আসে, জীবনকে রঙিন করে দেয়, ঐশ্বরীয় রঙে রঙিন করে দেয়, আধ্যাত্মিক রঙে রঙিন করে দেয়। যে বলে না যে বসন রাঙিয়ে কি হবে, মনটাকে রাঙাও। তো এই যে মঠগুলো, এই মঠ মনটাকে রাঙিয়ে দেয়। তো যাই হোক, আমরা তো ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই প্রথমে ওই যে টকটকে লাল রঙের বাড়ি, তার বাঁদিকে একটা জায়গা, একটু বাঁদিকে বেঁকলেন, বেঁকে একটা বিশাল চত্বরের মধ্যে এসে দাঁড়ালেন, বিরাট চত্বর। এবং এই যে লাল রঙের যে বাড়িটা, সেই বাড়িটাই, তার জানলায় আবার হলুদ রঙের শেড, উজ্জ্বল হলুদ, মানে লালে হলুদে বিষে কিরকম একটা সব কাণ্ড হচ্ছে, বুঝতে পারছেন তো। এই বাঁদিকের যে বিরাট যে প্রাঙ্গণে এসে পড়লেন, আপনার হঠাৎ মনে হবে যে না, আপনি একটা স্কুল বা কলেজের ক্যাম্পাসে এসে পড়েছেন, বিরাট একটা স্কুল বা কলেজ। আপনাদের বলেছি যে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মনস্টারি বা মঠ এটি, মাঝখানটা একটা বিরাট জায়গা, মানে একাধিক ফুটবল মাঠ হয়ে যেতে পারে বলে মনে হয়। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বিশাল মাঠের মতন, এবং তার চারপাশটা ঘিরে হলুদ রঙের দোতলা বাড়ির সার। ওইটা ছাত্ররা থাকে, ছাত্র বা সন্ন্যাসী, ছোট সন্ন্যাসী। তো সেই ছাত্রদের কাউকে আপনি দেখতেও পাবেন, যেরকম কলেজ বিশ্ববিদ্যালয় হয় আর কি, তারা ঘুরে টুরে বেড়াচ্ছেন। তাদের মধ্যে একদম বাচ্চা বাচ্চা লামা তারাও আছে, ওইরকম সব পোশাক পরে, লামাদের যেরকম পোশাক পরে, মুন্ডিত মস্তক, তারা এদিক ওদিক ঘুরে টুরে বেড়াচ্ছে, সেটাও দেখতেও খুব ভালো লাগে। এর মধ্যে দুটো বাড়ি আছে, এই হলুদ সমস্ত বাড়ি, সেই বাড়িগুলোর এক প্রান্তে দুটো বাড়ি আছে যাদের একটু আলাদা করে বুঝতে পারা যায়। এই দুটো বাড়ি, এই ছাদটাও খানিকটা ওই প্যাগোডার যে ছাদ হয় না, উল্টানো নৌকোর মতন, সেই উল্টানো নৌকোর মতন ছাদ।
আর এই দুটো বাড়ির রং হচ্ছে লাল। তার মধ্যে প্রথম বাড়িটিতে প্রবেশ করতে চলেছি, এসে দাঁড়িয়েছি বাড়ির সামনে। কতগুলো সিঁড়ি উঠে গেছে উপরে, অন্তত গোটা 15 সিঁড়ি। তা উঠলাম সিঁড়ি দিয়ে। উঠে এই যে ধর্মস্থান বা মন্দির যা কিছু বলুন না কেন, যেখানে এসে দাঁড়ালেন আপনার চোখ একেবারে ঝলসে যাবে। ওই রং 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 রং, মানে এই মঠের কথা বলতে গেলে যতক্ষণ না পর্যন্ত আমি ভেতরে প্রবেশ করছি, দেবতাদের দর্শন করছি, ততক্ষণ পর্যন্ত তো রং এবং গঠন ছাড়া আর কিছু নেই। গাঢ় কমলা রঙের থাম পর 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 ঝকঝক করছে, কিন্তু মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো এই সমস্ত মঠগুলো নিয়মিত তত্ত্বাবধানের মধ্যে থাকে। তাহলে কমলা রঙের ঝকঝক ঝকঝক করছে, এবং সেই কমলা রঙের উপরে সোনালী বর্ডার। তো বুঝতেই পারছেন রঙের একেবারে দাঙ্গা শুরু হয়ে গেছে। মাথার উপরে ছাদ থেকে দেওয়াল পর্যন্ত সবটা সবটা নানান রঙে রঙিন, এবং সেখানে প্রচুর ছবি আঁকা রয়েছে। সেসব ছবির যা বিষয় বা যেসব মুখ আঁকা রয়েছে সেগুলো আমাদের খুব পরিচিত নয়। ওই যে বলেছিলাম বৌদ্ধ ধর্মের যে ধারাটা বয়ে 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 চলে এসেছে, তার মধ্যে নানান রকম তন্ত্র মন্ত্র এটা ওটা মিশে অনেক বৌদ্ধ ধর্মের থেকে আলাদা, মানে মূল যে ধর্ম তার থেকে আলাদা দেব দেবীর মূর্তি টুর্তি ইত্যাদি ইত্যাদি চলে এসছে। সেই সমস্ত দিয়ে পুরো ঘরটা সাজানো, এঁকে এঁকে সাজানো, এবারে ঝলমল ঝলমল করছে। তো ভেতরে ঢুকে চল প্রার্থনা গৃহ বা প্রেয়ার হলে যাওয়া যাক। মধ্যে লম্বা টানা বসবার জায়গা, পথের দুপাশে বসবার জায়গা, বেঞ্চ, যেখানে বসে মন্ত্র উচ্চারণ করা হয়। এখানে প্রায় 500 জন ছাত্র বৌদ্ধ ধর্ম দর্শন প্রভৃতি শিক্ষা করেন। ঘরের ভেতরটাও লাল টকটকে। সেই পথ ধরে সোজা এগিয়ে গেলে প্রেয়ার রুম বা প্রেয়ার হল বা প্রার্থনা গৃহ, তার একেবারে শেষে দেখতে পাবেন অনেকগুলো বাতি জ্বলছে। ওইখানে যাব আমরা, কিন্তু আজকে আর নয়। আজকে এই পর্যন্ত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ হবে, রবীন্দ্রনাথের কবিতা। শেষ সপ্তকের 17 নম্বর কবিতা, শ্রীমান ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে লেখা। আমার কাছে শুনতে চেয়েছো গানের কথা, বলতে ভয় লাগে তবু কিছু বলবো। মানুষের জ্ঞান বানিয়ে নিয়েছে আপন সার্থক ভাষা। মানুষের বোধ অবুঝ, সে বোবা, যেমন বোবা বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই বিরাট বোবা আপনাকে প্রকাশ করে ইঙ্গিতে, ব্যাখ্যা করে না। বোবা বিশ্বের আছে ভঙ্গি, আছে ছন্দ, আছে নৃত্য আকাশে আকাশে। অনুপরমাণু অসীম দেশে কালে বানিয়েছে আপন আপন নাচের চক্র, নাচছে সেই সীমায় সীমায়, গড়ে তুলছে অসংখ্য রূপ। তার অন্তরে আছে বহ্নি তেজের দুর্দাম বোধ। সেই বোধ খুঁজছে আপন ব্যঞ্জনা, ঘাসের ফুল থেকে শুরু করে আকাশের তারা পর্যন্ত। মানুষের বোধের বেগ যখন বাঁধ মানে না, বাহন করতে চায় কথাকে, তখন তার কথা হয়ে যায় বোবা। সেই কথাটা খোঁজে ভঙ্গি, খোঁজে ইশারা, খোঁজে নাচ, খোঁজে সুর, দেয় আপনার অর্থকে উল্টিয়ে, নিয়মকে দেয় বাঁকা করে। মানুষ কাব্যে রচে বোবার বাণী। মানুষের বোধ যখন বাহন করে সুরকে, তখন বিদ্যুৎ চঞ্চল পরমাণুপুঞ্জের মতোই সুর সংঘকে বাঁধে সীমায়, ভঙ্গি দেয় তাকে, নাচায় তাকে বিচিত্র আবর্তনে। সেই সীমায় বন্দি নাচন পায় গানে গড়া রূপ। সেই বোবা রূপের দল মিলতে থাকে সৃষ্টির অন্দর মহলে,
সেখানে যত রূপের নটি আছে ছন্দমেলায় সকলের সঙ্গে নূপুর বাঁধা চাঞ্চল্যের দোলযাত্রায়। আমি যে জানি, এ কথা যে মানুষ জানায়, বাক্যে হোক, সুরে হোক, রেখায় হোক, সে পণ্ডিত। আমি যে রস পাই, ব্যথা পাই, রূপ দেখি, এ কথা যার প্রাণ বলে, গান তারই জন্যে। শাস্ত্রে সে আনাড়ি হলেও তার নাড়িতে বাজে সুর। যদি সুযোগ পাও, কথাটা নারদ মুনিকে শুধিও। ঝগড়া বাঁধাবার জন্য নয়, তত্ত্বের পার পাবার জন্য সংজ্ঞার অতীতে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, ভালো হোক, ভালো হোক। আর কি কামনা করতে পারি আমরা? আমরা যারা একটা বয়সে এসে পৌঁছেছি, আমরা আর কি বা চাইতে পারি? যে এই চারপাশের পৃথিবীর ভালো হোক, সবটা সুন্দর হোক। এই কদিন আগে তো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, একটা প্লেন দুর্ঘটনা, আপনারা সকলে জানেন। সেটা ভাবতেও কষ্ট হয়, কিন্তু তার মধ্যে একজন মানুষ বেরিয়ে এলেন সেই মৃত্যুর, অনিবার্য মৃত্যুর ভেতর থেকে। ভালোর ভালোর কোনো একটা চিহ্ন কোথাও একটা পাওয়া গেল যেন। এরকম এই সমস্ত কালো অন্ধকারে ঢেকে থাকা পৃথিবী, কারুর কারুর তো মনে হতে পারে তার ভেতর থেকে ভালো বেরিয়ে আসুক, কোনো না কোনো দিক থেকে ভালোরা আলোর ছটা বেরিয়ে আসুক। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 আষাঢ় 1432, ইংরেজির 19 জুন 2025। আজ বৃহস্পতিবার, অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। রাত্রি 8:37 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927,